প্রশ্ন করে আপনি আমাকে খালের মধ্যে নিয়ে গেছেন। এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে দুইটা প্রণালী খুব উল্লেখিত হচ্ছে, একটা হচ্ছে হরমুজ প্রণালী আর বাব আল মানদেব। তো মোটামুটি ওটা কিন্তু প্রশস্ত, একটা হচ্ছে 12 মাইল মতো, আর একটা হচ্ছে আমাদের 20 মাইলের উপরে। এখন আমি কত মানে মানে চিপার মধ্যে পড়লাম সেটা থেকে উত্তরের মাধ্যমে দেখি বের হতে পারি কিনা। আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা একটু তথ্য উপস্থাপন করছি, কারণ এটা গ্লোবাল মানে বৈষয়িক প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের তার প্রভাব অবশ্যই আমরা পড়বে। যেমন আমি বলি, আমি গালফ কান্ট্রিগুলো আপনার ওই হরমুজ প্রণালী দিয়ে 77% তাদের চাল যায়, 89% আপনার কর্ন যায়, 95% সোয়াবিন যায়, মানে সমুদ্রপথে যায়। আচ্ছা, এখন এই যুদ্ধ শুরু হওয়ার পরে এই 33 দিনে 90% শিপিং চলাচল বন্ধ হয়ে গেছে। আগে 100% ধরলে এখন 90% মতো বন্ধ আছে, বিভিন্ন জায়গায় স্টাক আপ হয়ে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই নিরাপত্তার কথা বলেছেন। দেখেন, আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বৈষয়িক যোগাযোগের একটা বড় ক্ষেত্র আমাদের। এখন দুইটা জায়গায় এটা হচ্ছে আমাদের জন্য সমস্যা, বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য। সেটা হচ্ছে হরমুজ প্রণালীর নিচে যে আন্ডারসি কেবল আছে, যেটার সাথে আপনার ওই উপসাগরীয় দেশগুলো যুক্ত, আর এদিকে কোস্টাল রিং এর 39 যে রাষ্ট্র, 39টা রাষ্ট্র, জি রাইট, এই রিংটা, জি। তারপরে আপনি দেখেন এই যে বাব আল মানদেবের ওখানে দিয়ে যাচ্ছে, ওখান থেকে সুয়েজ ক্যানেল দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আপনার আফ্রিকা এবং ইউরোপ। এখন এই যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হওয়া মানে সেটা অবশ্যই আমি কি আছে সেটা জানতে পারছি না। যেমন এই একটা প্রাসঙ্গিক তথ্য দিই, আমেরিকার জন্য এখন বর্তমানে যুদ্ধক্ষেত্রে তাদের একটা বড় সমস্যা হচ্ছে, তাদের যে সার্ভেলেন্স ডিভাইসগুলো ছিল, রেডার ছিল, অ্যাওয়াক্স বিমানগুলো ছিল, ওগুলোর অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে। এখন অনেকগুলো রাডার নিষ্ক্রিয়, রাইট। এই জন্য তাদের অপারেশনে কিছুটা, তারা যে আগে সব কিছু দেখতে পেত, ব্যাটল ফিল্ড ভিজিবিলিটি, সেটা কিন্তু সীমিত হয়ে গেছে। সুতরাং ওই দিক দিয়ে একটু অন্ধ হয়েছে। এখন এজন্যই কি তারা গ্রাউন্ডে আসবার চিন্তা ভাবনা করছে? গ্রাউন্ডের সাথেটা আমার মনে হয় না। গ্রাউন্ডেরটা ব্যাপারটা কি, এখন ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা তারা চিন্তাও করতে পারে নাই। এর সাথে আবার সাউথ কোরিয়া যুক্ত হয়েছে। না, নর্থ কোরিয়া। আমি নর্থ কোরিয়া না, এসে কি আমি বলি আপনাকে, আপনি শুধু নর্থ কোরিয়া তারা আওয়াজ দিচ্ছে, কিন্তু আপনি দেখেন এই যুদ্ধ মোটামুটি দুইটা দেশ করছে ইরানের বিরুদ্ধে। একটা হচ্ছে ইসরায়েল, যার প্ররোচনায় আমেরিকা এই যুদ্ধে এসেছে। এর আগে সেই 1979 সাল থেকে এ পর্যন্ত তারা বহু প্ররোচনা দিয়েছে, কিন্তু কোনো প্রেসিডেন্ট সেটাতে রাজি হয় নাই। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্মে উনি শুধুমাত্র একজন ওই কুদ ফোর্সের জেনারেলকে হত্যা করেই মোটামুটি একটু সীমিত ছিলেন, কিন্তু পরে এবার এসে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। তো এখন এই যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আছে, এখন আপনি দেখেন, আর ইরান কিন্তু তার নিজস্ব সক্ষমতা প্লাস হচ্ছে তার সহযোগী যে সমস্ত দেশ এবং সংগঠন আছে সেগুলোকে মোবিলাইজ করে ফেলেছে, মানে তার একটা মিত্র শক্তি দাঁড়িয়েছে। রাইট। এবং এইটা করার পিছনে একটা বড় কারণ হচ্ছে, যখন 1979 সালে 80 সালে ইরানকে আক্রমণ করে ইরাক, এবং সেই ইরাকের পিছনে ছিল গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলো এবং পশ্চিমা শক্তিগুলো। তো তখন ইরানের মনে ভাবুদয় হয়েছে যে আমার দেশে, আমার ভূমিতে যুদ্ধ করার আগেই যেন যুদ্ধটা অন্য অন্য জায়গায় হয়ে আস্তে আস্তে যেন ক্ষয় হয়ে আসে, মানে ব্যাটল অফ অ্যাট্রিশন যেটাকে বলা হয় আর কি। তো এইভাবে আপনার দেখেন, এখন এই যুদ্ধের যদি তাড়াতাড়ি শেষ হয়, যেটা যথেষ্ট সম্ভাবনা আছে, আবার ট্রাম্প সাহেবের সম্পর্কে সবচেয়ে বড় মূল্যায়ন হচ্ছে উনি কখন কি বলেন, কোন সময় বলেন, এবং কত দ্রুত উনি মানে তার মতামত পরিবর্তন করেন। যেমন ওনার একটা উক্তি সৌদি যুবরাজ সম্পর্কে বলেছেন, এটা মানে এটা কোনো ভাষা হতে পারে না, এত দুর্গন্ধযুক্ত একটা ভাষা ব্যবহার করেছেন উনি। এখন এগুলো আমি কি বলবো। তো যাই হোক, এখন সেই জন্য বলা যাচ্ছে না যে কোন জায়গায় শেষ হচ্ছে। এখন আপনি যখনই এটা দীর্ঘায়িত হবে, তখন এই সমস্ত দেশগুলো
চেষ্টা করবে, মানে আমেরিকা বা ইউরোপকে কিন্তু এখন আনতে পারে নাই, শুধুমাত্র ইউকের বেস ব্যবহার করার অনুমতি ইউরোপের অনেক দেশ আবার এই যুদ্ধের বিরোধিতাও করছে। যেমন আপনার স্পেন বলেছে তার উপর দিয়ে ওই আক্রমণের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, এটা বিশাল একটা ব্যাপার। এদিকে আপনার ইটালিও ওই রকম একই সুর দিয়েছে। এখন এই সুর যখন সুর এবং স্বর, আমরা স্বর শুনতে পাচ্ছি, এখন এই সুরগুলো যদি একত্রিত হয়ে যায়, কারণ পশ্চিমের একটা ব্যাপার হচ্ছে কি, তারা আবার ওই ন্যায় অন্যায়ের ব্যাপার না, মানে পশ্চিমার স্বার্থ এবং আমেরিকা এবং পশ্চিম এবং আবার পূর্বে জাপানও আছে, যারাকে আমরা পশ্চিমের গোত্রভুক্ত বলি। এখন তারা কোন পর্যায়ে পরিবর্তন হতে হবে সেটা বলা যাবে না। এখন এই যে দু একটা আমি তথ্য দিচ্ছি আপনাকে, যে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমরা তো শুধু জানি যে তেলের আদান প্রদানের ব্যাপারে, আমি কেবলের ব্যাপারে বললাম, আরটা হচ্ছে আপনার গ্যাস রপ্তানির ব্যাপার আছে। এখন গ্যাসের সাথে হিলিয়াম গুরুত্বপূর্ণ। এই হিলিয়ামের জন্য, এই হিলিয়ামটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে লাগে, এই হিলিয়াম লাগে আপনার আমাদের এমআরআই যে মেশিন আছে সেগুলোতে লাগে। এখন এটার একটা বড় সাপ্লাই হচ্ছে ওই কাতার থেকে আসে, এটা হচ্ছে গ্যাসের বাই প্রোডাক্ট। আবার এইটা যেমন গ্যাস বা অন্যান্য জিনিসগুলো অনেক নিচু তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, এটা কিন্তু কিছুদিন পরে আবার অকার্যকর হয়ে যায়। সুতরাং একটা বড় চ্যালেঞ্জ। আবার এটা সাপ্লাইটাও মানে প্রায় 35% সাপ্লাই এখান থেকে আসে। তাহলে আপনি চিন্তা করে দেখেন ওইটার প্রভাবটা আমাদের এখানে এমআরআই মেশিনের উপরে কতটুকু পড়তে পারে, অর্থাৎ চিকিৎসা ব্যবহারের উপরে। এটা কিন্তু মানে চিকিৎসা সিকিউরিটি, মানে হেলথ সিকিউরিটি উইল বি ইন কোশ্চেন। আর আমেরিকা বা পশ্চিমের জন্য বড় সমস্যাটা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রোড ব্লক অলরেডি দিয়েছে চীন, ওই রিয়ার আর্থ এলিমেন্ট সীমিত করে। আর এইটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে, তাহলে এই যে বর্তমান যে সমস্ত যুদ্ধ সরঞ্জাম আছে, মানে যুদ্ধ বিমান বলেন, তারপরে রেডার বলেন, এই সবগুলোতেই এই আপনার এই এলিমেন্টটার একটা হিলিয়ামের দরকার আছে। এখন আপনি দেখেন যে হিলিয়ামের সরবরাহ যদি আরও কমে যায়, কয়দিন সাস্টেন করতে পারে যাদের যে স্টক আছে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জগুলো, আমাদের নিরাপত্তা, ফুড সিকিউরিটির উপরে একটা চ্যালেঞ্জ, তারপরে হচ্ছে আপনার এই যে সার সরবরাহের উপরে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ গ্যাস ক্রাইসিস রাইট ইতিমধ্যেই আমাদের এখানে শুরু হয়েছে। রাইট। সো আমি ভাই যেটা বলেন, অন্তত প্রজ্ঞার সাথে বলেছেন যে আমাদের বিকল্প সূত্র, কিন্তু বিকল্প সূত্র কিন্তু খুব বেশি না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বিকল্প সূত্র খুব সহজে সুইচ করা যায় না ফ্রম ওয়ান সোর্স টু আনাদার, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেডিং অনেক হিসেবে রাইট। সুতরাং এটা এই গ্লোবাল পার্সপেক্টিভে দেখতে হবে, ওই বিবেচনায় দেখতে হবে শুধু। এবং গ্লোবাল ভালো থাকলে আমরা ভালো থাকবো। এটা হচ্ছে ম্যাক্রো লেভেল এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, মাইক্রো লেভেলে সমস্যা কম হয়। যদিও মাইক্রো লেভেলের ইনফ্লুয়েন্সগুলো ম্যাক্রো লেভেলে প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আমাদের জন্য চ্যালেঞ্জগুলো আছে। তো আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে কি আমাদের প্রবলেমগুলো হচ্ছে কারেক্ট আইডেন্টিফিকেশান। এখানে আবেগ, তারপরে অপ্রয়োজনীয় কথা, এইগুলো একটু কম বলে, যেটা আমাদের কিন্তু একটা সংস্কৃতির অংশ। অপ্রয়োজনীয় কথা বলা, এক একজন এক এক কথা বলছে, কিন্তু এই জিনিসটা নিয়ে যে একটা সিরিয়াসলি চিন্তা করার দরকার। এটা থেকে বের হওয়ার জন্য যদি লম্বা হয় তাহলে আমাদের কি হবে, আপাতত আমরা কিভাবে ম্যানেজ করছি না, এগুলো মানে ট্যাকেল করবার জন্য বা এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সরকারের নানামুখী উদ্যোগের কথা আমরা শুনছি। সেই উদ্যোগ আসলে কতটুকু কার্যকর হবে, কতটুকু সময়োপযোগী, সে বিষয় নিয়ে আলোচনা শুনবো।